এগুলো নিয়ে কথা বলতে চাই। আজকের সংবাদ সম্প্রসারণের সবশেষের খবরটি নিয়ে শুরু করতে চাই যে বিএনপির প্রার্থীরা এখন মামলা করছে। মামলা করার ৪৫ দিন পর্যন্ত একটি সময় থাকে আরপি অনুযায়ী। তার শেষ সময় এসে একদম আজকে ৪৪তম দিনে এসে আমরা দেখছি ৭৪ জন প্রার্থী সবশেষ মামলা করেছে। এটি তো বিএনপির আগেই মানে ঐক্যফ্রন্টের নির্বাচন ফলাফল বর্জন করার পরপরই এই কর্মসূচিটি ছিল এবং তারা এখন আশা করছে এর মাধ্যমে ফলাফল বাতিল করে পুনর্নির্বাচন হবে। গোলাম মুর্তজা, আপনার কি মনে হয় এই আশাটি কি তারা মানে আসলে কি এটি সম্ভব? এখন একটি পরিপূর্ণ সরকার গঠিত হয়ে গেছে, এখন এসে মামলা করে আসলে পুনর্নির্বাচনের দাবি আদায় করা যাবে? মামলা করে আদায় করা যাবে কি যাবে না সেটি একটা সম্পূর্ণভাবে আদালতের ব্যাপার। আদালতে মামলা করেছেন এবং তার পক্ষে বিএনপি যারা মামলা করেছেন তারা কি পরিমাণ প্রমাণ, সাক্ষী, তথ্য উপস্থাপন করতে পারেন তার ভিত্তিতে আদালত কি রায় দেবেন তার উপরে নির্ভর করবে যে আদালত কি দিলেন, তারা যে প্রত্যাশা, তাদের যে দাবি যে পুনরায় আরেকটি নতুন নির্বাচন, এটি হচ্ছে আদালতের জায়গায় যদি আপনি যান তাহলে সেই জায়গার বক্তব্য। ২০০৬ সালে কিন্তু এরকম একটি মামলা হয়েছিল পিরোজপুরে। তখন সাইদির ফলাফল বাতিল করে আদালত বাতিল ঘোষণা করেছিল, কিন্তু তারপরে তিনি ৫ বছরই ক্ষমতায় ছিলেন, পূর্ণ মেয়াদে ছিলেন। আদালতের ব্যাপার সেটি আমি বলছি যে এখানে কি হবে আমরা জানি না, আদালতের রায় কি হবে আমরা জানি না। আদালতের রায় নিয়ে তো কোনো মন্তব্য করতে পারি না যে এটা হবে। আর যেটা বললাম যে বিএনপি কি পরিমাণ তথ্য প্রমাণ হাজির করতে পারে তার উপরও রায়ের একটা ব্যাপার থাকবে। এটি গেল একটি দিক। আর এর বাইরে যদি আপনি সাধারণভাবে রাজনীতির জায়গা থেকে বলতে চান তাহলে বিএনপির যে সমস্ত অভিযোগ আছে, নির্বাচনটি যেমন হয়েছে সেই নির্বাচনে যত অভিযোগ এসেছে, রাতের বেলা ভোট দেয়া থেকে শুরু করে যত অভিযোগ এসেছে, সেই অভিযোগগুলোর প্রেক্ষিতে এক রকমের দাবি আন্দোলন যদি বিএনপি করতে পারে তাহলে সরকারকে হয়তো একটি চাপে রাখা সম্ভব হতে পারে। কিন্তু একটি সরকার গঠন হয়ে যাওয়ার পরে তারপরে এখন বিএনপি দাবি জানাবে, বিএনপি মামলা করবে, বিএনপি আন্দোলন করবে, তার প্রেক্ষিতে আরেকটি নতুন নির্বাচন আসবে, আবার নির্বাচন হবে। বাংলাদেশের বাস্তবতায় আমার কাছে মনে হয় না যে এর কোনো বাস্তব ভিত্তি আছে। কিন্তু বিএনপি যেহেতু মনে করেছে বা তাদের কাছে তথ্য আছে, প্রমাণ আছে, গণমাধ্যম দেশ বিদেশ মিলিয়ে নানা রকমের তথ্য প্রমাণের তাদের কাছে আছে বলে তারা বলছে, গণমাধ্যমেও কিছু প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষিতে একটি মামলা করার অধিকার তো তাদের আছে, একজন নাগরিক হিসেবে তো তাদের সেই অধিকার আছে। এখন এটি দিয়ে সরকার পরিবর্তন করার জন্য নতুন একটি নির্বাচন হলো কিনা সেটি একটি ব্যাপার, সেটির সম্ভাবনা আমি অনেক কম দেখি না বললেই চলে। কিন্তু মামলাটি করার মধ্য দিয়ে একটি জিনিস প্রমাণ হওয়ার আছে যে আদালতের পর্যবেক্ষণ কি আসে, দেশের গণমাধ্যম, দেশের বাইরের গণমাধ্যম, এখানে নির্বাচনী পর্যবেক্ষক, আন্তর্জাতিক পর্যবেক্ষকের নামে তারা যে সমস্ত কর্মকাণ্ড করেছে সব কিছু মিলিয়ে যে প্রশ্নগুলো উঠেছে তার প্রেক্ষিতে আদালতের পর্যবেক্ষণ কি আসে সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাট সেই গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে সরকার পরিবর্তন বা নতুন নির্বাচনের কোনো সম্ভাবনা রাজনৈতিক বাস্তবতায় আছে বলে আমি মনে করি। সুভাষ সিংহ রায়, আপনার কি মনে হয়? ওবায়দুল কাদের বলছেন যে এই মামলাগুলো বিএনপির নেতাকর্মীদের চাঙ্গা করার জন্যই করা হয়েছে। না, রাজনৈতিক দল তার কর্মীদের চাঙ্গা রাখবে, এটাই তো স্বাভাবিক। এবং গণতান্ত্রিক রাজনীতিতে এটাও খুব বেশ গুরুত্বপূর্ণ। আর গোলাম মুর্তজা ভাই এতক্ষণ ধরে যে ব্যাখ্যাটি করলো সে ব্যাখ্যার সাথে আমি একমত। সারা পৃথিবীতে এই নির্বাচনের ফলাফল নিয়ে অনেক মামলা হয়েছে। আমরা তো সেই আমেরিকারও মামলা দেখেছি এবং সেই মামলার ফলাফল কী হয়েছিল তাও আমরা জানি। 1970 সালে যখন আমাদের এখানে নির্বাচন হয় বাংলাদেশে, যে এই নির্বাচন আমাদের এই স্বাধীনতার আন্দোলনকে ত্বরান্বিত করেছিলেন, সেই নির্বাচনের প্রায় কাছাকাছি সময় ভারতেও নির্বাচন হয়েছিল। যদিও ইন্দিরা গান্ধীর আরও প্রায় 1 বছর সময় বাকি ছিল, তিনি রাষ্ট্রপতিকে বলেছিলেন আগাম নির্বাচন দিতে। সেই নির্বাচনে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে সেই নির্বাচনে মিসেস ইন্দিরা গান্ধী তিনি বিপুল ভোটে জয়লাভ করেছিলেন, প্রায় 1 লক্ষের অধিক ভোটে। কিন্তু নির্বাচন যেদিন অনুষ্ঠিত হলো সেদিন নির্বাচন সময় কাল পার হওয়ার পরপরই, মানে 5টার সময় শেষ হয়েছে, তার পরপরই তার বিপক্ষে যিনি প্রার্থী ছিলেন রাজনারায়ণ, তিনি একটি বিশাল বিজয় মিছিল বের করেছিলেন। কিন্তু ফলাফল ঘোষণার পরে দেখা গেল তিনি প্রায় 1 লক্ষের অধিক ভোটে ইন্দিরা গান্ধী জিতেছেন। তিনি আদালতে মামলা করেছিলেন, সেই মামলা 1975 সাল পর্যন্ত চলেছে এবং সেই মামলার ফলাফল একটু আগে বললেন সুধাংশু হালদার পিরোজপুর থেকে যিনি নির্বাচিত হয়েছিলেন বলে আদালতের কাছে প্রমাণ করতে পেরেছিলেন, কিন্তু তার ইতিমধ্যেই দেলোয়ার হোসেন সাঈদী 5 বছর তার মেয়াদ পূর্ণ করে ফেলেছেন। এবং এর ফলাফল নিয়ে
কিছুদিন আগে যে নির্বাচন কমিশনের যিনি বাংলাদেশের সচিব সদস্য ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত সাকওয়াত হোসেন, তিনি একটি বইও এটা উল্লেখ করেছেন। তো এই বিষয়গুলো আমাদের রাজনীতির আদালতের কি পরিস্থিতি হবে সেটা তো আদালতই বলতে পারবে। বাস্তবসম্মত যে ব্যাপারটি সেটা কিন্তু গোলাম মুর্তজা ব্যাখ্যা করেছেন যে, আর ওবায়দুল কাদের যেটা বলেছেন সেটাও কিন্তু পরিধানযোগ্য। বিএনপি তার রাজনৈতিক দল হিসেবে তাকে তো সামনের দিকে এগোতে হবে। মানে ওবায়দুল কাদের যেটি বলছেন যে নেতাকর্মীদের চাঙ্গা করতে, নেতাকর্মীরা কি মামলা করার মাধ্যমে চাঙ্গা হবে বলে মনে? তার অধিকারের ব্যাপারটা তিনি যখন কর্মীরা বোঝে যে আমার দল বসে নেই, আমরা বঞ্চিত হয়েছি বলে আমরা মনে করছি, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এ ব্যাপারে বসে নাই, তারা দায়িত্ব পালন করার চেষ্টা করছে, এটা কিন্তু কর্মীদের মাঝে একটা বার্তা যায় এবং যেটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। তা আমি কোনোটাই খারাপ কিছু দেখছি না। মামলা ফলাফল কি ঘটবে আমি যেটা ধারণা করছি সেটা হয়তো ক্যামেরার সামনে আমি বললাম না এই কারণে যে আদালতের রায় কি আসবে সেটা আমাদের বলা ঠিক হবে না। কিন্তু এইটুকু বুঝি, যখন বিভিন্ন সংস্থা বলে নির্বাচনের পরপরই, যেমন টিআইবি বলেছে, টিআইবি যে পর্যবেক্ষণ দিয়েছে এটা পারসেপশন। এখন পারসেপশন কিন্তু সবকিছু না, এ কারণে না, আপনাকে কিন্তু প্রমাণ করতে হয়। আদালত তো শুধুমাত্র প্রমাণ দেখে, তথ্যসূত্র দেখতে চায়। সেখানে কিন্তু টিআইবি কোনো প্রমাণ হাজির করতে পারেননি। বলা হয়েছে আগের দিন রাত্রে, এটা একেবারে মুখস্থ বিদ্যার মতনও কিন্তু সব জায়গায় হয়ে গেছে যে আগের দিন রাত্রে ভোট হয়ে গেছে। তা আগের দিন রাত্রে যে সমস্ত কেন্দ্রে ভোট হয়ে গেছে আপনি বলছেন, আপনি কি আপনার পর্যবেক্ষক দল কি ওখানে গিয়েছিলেন? তারা কিন্তু ভোটারদের কোনো অডিও কিংবা ভিডিও ধারণ করেছেন কিনা, সাক্ষী নিয়েছেন কিনা, কোনো কিছু আলামত আপনি পেয়েছেন কিনা, এই অনেকগুলো কিন্তু বিষয় কিন্তু থাকে। কেন আদালত কিন্তু রায় দেবে এটার উপরে ভিত্তি করেই। অর্থাৎ এইভাবে আমি পারসেপশন দাঁড় করাতে পারবো, কিন্তু এই পারসেপশনেই নেতাকর্মীরা চাঙ্গা হবে বলে মনে করেন, এবং জনগণের কাছেও তো এই পারসেপশনের নিশ্চয়ই একটি দাম জনগণের কাছে আছে। জনগণ নিশ্চয়ই এটি নিয়ে কিছু ভাবে। পারসেপশন হয় কি, যে পারসেপশন অধিকাংশ ক্ষেত্রেই মোটামুটিভাবে যে ঘটনাগুলোর কিছু দৃশ্যমান ব্যাপার থাকে তার প্রেক্ষিতেই সাধারণত একটা পারসেপশন তৈরি হয়, গণমাধ্যমের প্রতিবেদন একটি পারসেপশন তৈরি হয়। সুভাষদা যে কথাটি বলেছেন তার সঙ্গে আমি একমত, যে টিআইবি যে একটি প্রতিবেদন দিল এবং সেই প্রতিবেদনেতে তারা বলল, তাদের প্রতিবেদনটি যদি পুরোটা দেখা যায় তাহলে 66% কেন্দ্রে দেখা যায় যে রাতের বেলায় ভোট হয়ে গেছে তাদের প্রতিবেদন অনুযায়ী। এখন এই প্রতিবেদনটি তারা কিসের ভিত্তিতে করলো? তাদের কাছে কোনো প্রমাণ ছিল কিনা, প্রমাণ আছে কিনা, তাদের পর্যবেক্ষক কারা ছিল, তারা এই 50টির মধ্যে 37টি বা 33টি কেন্দ্র কি করে দেখলো যে রাতের বেলায় ভোট হয়ে গেল। এখন এটি প্রমাণ করার টিআইবি প্রতিবেদন দিয়েছে, দায়িত্ব নিয়ে লিখিত প্রতিবেদন দিয়েছে, সংবাদ সম্মেলন করে সেটি প্রকাশ করেছে, নির্বাচন কমিশনেতে অভিযুক্ত, সরকার তো নয়, নির্বাচন কমিশনেতে অভিযুক্ত। এখন এইখানেই প্রত্যাশাটা ছিল, বা যেটা ছিল, যে টিআইবির কাছে সত্যিই কোনো প্রমাণ আছে কিনা। টিআইবি একটা দেশের জাতীয় নির্বাচন যার মধ্য দিয়ে দেশ পরিচালিত হবে, সেই নির্বাচনটিকে টিআইবি যত বড়ভাবে প্রশ্নবিদ্ধ করলো, নির্বাচন কমিশনকে যত বড়ভাবে প্রশ্নবিদ্ধ করলো, আমরা কি আমাদের নির্বাচন কমিশনকে দেখলাম সেই সক্ষমতা নিয়ে এই রিপোর্টটি মোকাবেলা করতে? আমাদের নির্বাচন কমিশন কি সেই উদ্যোগ নিয়েছে? টিআইবিকে কি জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করেছে? আমাদের নির্বাচন কমিশন কি টিআইবির কাছে জানতে চেয়েছে যে তোমরা কিসের ভিত্তিতে এত বড়ভাবে প্রশ্নবিদ্ধ করলে, তোমাদের তথ্য দাও, প্রমাণ দাও? যদি তারা তথ্য প্রমাণ দিতে পারে তাহলে তো সত্যিই নির্বাচনটি খুব বড় রকমের প্রশ্ন তৈরি হয়। আর যদি তারা তথ্য প্রমাণ দিতে না পারে তাহলে তো টিআইবি যে কার্যক্রম করে, টিআইবির কার্যক্রম মানে বাংলাদেশে পরিচালনা হওয়ারই কোনো সুযোগ থাকে না যদি এই প্রতিবেদন তাদের মিথ্যে হয়। তাহলে এটি মিথ্যে প্রমাণ করার দায়িত্বটা কার ছিল? আমি আপনাকে অভিযোগ করে দিলাম, এখন আমাকেও যেরকম অভিযোগ প্রমাণ করার দরকার, আপনি যখন আদালতে যাবেন তখন আপনারও তো প্রমাণ করার দরকার। কারচুপি হয়েছে, পাবলিক পারসেপশন, রাতের বেলায় ভোট হয়েছে, পারসেপশন বুঝলাম। এখন এর ভিত্তিতে তো আদালত রায় দিয়ে দিবে না, বিএনপিকে তো আদালতে গিয়ে প্রমাণ করতে হবে, যে তথ্য তো দিতে হবে। এখন নির্বাচন কমিশন বলে দিল যে এটি একটি মন গড়া, এটি একটি অভিযোগ করছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে, তদন্তটিও নির্বাচন কমিশন করবে, তাহলে সেটি না, তদন্ত নির্বাচন কমিশন করবে না। তদন্ত নির্বাচন কমিশন যেটি করবে, টিআইবির কাছ থেকে জানতে চাইবে যে আপনারা কিসের ভিত্তিতে এই এত বড় কথা বললেন। আপনি কিছুই করলেন না, আপনি কোনো কিছু অপরাধ করলেন না, কিন্তু আমি আপনাকে এত বড় অপরাধী বানিয়ে দিলাম, তা আপনি তখন আমার কাছে জানতে চাইবেন না যে কিসের ভিত্তিতে আমি এটা বলছি। আপনি যদি শুধুমাত্র উড়িয়ে দেন কোনো কিছু ছাড়া, তাহলে বোঝা যায় যে আপনার নৈতিক মনোবলের জায়গাটাতে ঘাটতি আছে, আপনার
আপনার সক্ষমতার জায়গাটাতে ঘাটতি আছে। তো সেই ক্ষেত্রে টিআইবির যে প্রতিবেদন, এই প্রতিবেদনটিকে আরো বেশি পারসেপশনে, পাবলিক পারসেপশনে গ্রহণযোগ্যতা পেয়ে যায়, যেহেতু নির্বাচন কমিশন বিষয়টি চ্যালেঞ্জ করতে পারে না। নির্বাচন কমিশন বিষয়, কিন্তু টিআইবিও তো এরপরে আর কিছু করলো না, মানে তাদের হাতেও যদি শক্ত কোনো মানে আপনি যেটি বলছেন প্রমাণ সূত্র থাকে। এখানে আমি একটু যোগ করি, সুভাষদা বলবেন। দেখেন টিআইবি কিসের ভিত্তিতে বলেছে আমি জানি না, আমি টিআইবির প্রতিবেদন পড়েছি, ওই তথ্য প্রমাণ আমি নিজে দেখিনি। হ্যাঁ, এখন বিষয়টি হচ্ছে, আমার কথাটা খুব সরল, যে একটি অভিযোগ আসলো একটি দেশের জাতীয় নির্বাচন নিয়ে, যার বিরুদ্ধে অভিযোগ আসলো সে জানতে চাইবে না যে আপনি কিসের ভিত্তিতে এই তথ্য প্রমাণ দিলেন। টিআইবি যদি তথ্য প্রমাণ না দিত তাহলে আপনি তাকে অভিযুক্ত করতে পারতেন। আর টিআইবির কাজই একটি প্রতিবেদন দেয়া, পরবর্তীতে আর কোনো কাজ করা, বাংলাদেশ দুর্নীতিতে তার অবস্থান কথা ধারণা সূচকে এটি বলা টিআইবির কাজ। তারপরে আর কিছু টিআইবির করার নাই, টিআইবির মতো প্রতিষ্ঠানের করার আছে নির্বাচন কমিশনের। যে জায়গাটিতে নির্বাচন কমিশনের করণীয় ছিল, আমরা সেই জায়গাটিতে নির্বাচন কমিশনকে কিছু করতে দেখিনি, তুচ্ছতাচ্ছিল্য করে উড়িয়ে দিতে দেখেছি, চ্যালেঞ্জ করতে দেখিনি। এখানে নির্বাচন কমিশনের সক্ষমতা, মনোবলের ঘাটতির প্রমাণ হয়। এই বিষয়টি নিয়ে নিশ্চয়ই বলবেন। মার্কিন কংগ্রেসেও কিন্তু এই উদ্বেগ জানাচ্ছে ভোট জালিয়াতি নির্বাচন বিষয়ে। সেই বিষয়গুলো নিয়ে কি আসলেই বাংলাদেশে তদন্ত হওয়া উচিত কিনা, মানে এই উদ্বেগগুলোর প্রেক্ষিতে বা টিআইবির প্রেক্ষিতে? অনেক কিছুই আমাদের তদন্তের বাইরে চলে যায়, এটাও তো চলে যায়। টিআইবি যখন বলেছিল যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিতে সরকারের একেবারে খোদ মানে যারা সরকার প্রধান তারা ইঙ্গিত করেছিল, তার আত্মীয় স্বজনরা জড়িত যখন বলেছিল, তারপরে যখন কানাডার আদালতে প্রমাণ হলো যে দুর্নীতি হয়নি, তখন কিন্তু তারা কিন্তু দুঃখ প্রকাশ করেনি। এটিও তো বাংলাদেশও তো শেষ পর্যন্ত তদন্ত প্রমাণ করে তো বের হলো যে এটা ঠিক ছিল না। তাহলে তারাই ওই যে সেই জোরটা পাওয়া গেল যেটা ভুল তথ্য ছিল, তাহলে সেই জায়গাতেও টিআইবিরও কিন্তু জবাবদিহিতার জায়গায় থাকতে হবে, সেই জবাবদিহিতার জায়গাটাকে আনতে তো হবে। যেটি গোলাম মুর্তজা বলছিলেন, হ্যাঁ আমি তার সাথে একমত। আপনি দেখেন টিএন সেশন যখন ভারতের নির্বাচন কমিশনার ছিলেন, তিনি অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করেছেন। বাংলাদেশের যে নির্বাচন কমিশনের যে কেতাবের যে আইন আছে, সেই আইন কিন্তু এখনো পর্যন্ত ভারতের চেয়ে অনেক শক্ত এবং কাজের তার ক্ষমতা অনেক বেশি। আমরা হয়তো অনেক কারণে এটা পারি না। কিন্তু দেখেন টিএন সেশনের দুটো ঘটনা আমি কথা বলি নির্বাচন নিয়ে। একটি হচ্ছেন হায়দ্রাবাদের একটি নির্বাচন নিয়ে হিন্দুস্তান টাইমস একটা নিউজ করেছিল, সেই নিউজের উপরে ভিত্তি করে নির্বাচন কমিশন থেকে অর্থাৎ টিএন সেশনের নির্দেশে এটা একটা তদন্ত হয়েছিল। এই তদন্ত প্রতিবেদনটি দাখিল করা হয়েছিল এবং হিন্দুস্তান টাইমসকে জানিয়ে দেওয়া হয়েছিল যে আপনাদের এই জায়গায় ঠিক আছে এবং আপনাদেরকে ধন্যবাদ। গেল আরেকটি নির্বাচন, ওই একই নির্বাচনের, এটা খুব সম্ভবত ব্যাঙ্গালোর কিংবা কোনো জায়গার, সেই নির্বাচনে কিন্তু দ্য হিন্দু পত্রিকার বিরুদ্ধে নির্বাচন কমিশন সরাসরি অভিযোগ করে বলেছিল আপনার এই জায়গায় ঠিক নাই, আপনারা ঠিক করেননি, একেবারে পড়ে মন গড়া আপনারা জিনিসটা তথ্য দিয়েছেন, মানুষকে বিভ্রান্ত করেছেন। এটা কিন্তু জবাবদিহিতার জায়গায় তৈরি করা যায়। আমি এটা বলি এইটি করা উচিত নির্বাচন কমিশনের। আমাদের তো অনেক কিছু এগোতে হবে, আমাদের তো অনেক ঘাটতি রয়ে গেছে, এখনো পর্যন্ত ঘাটতি রয়ে গেছে। এখন নির্বাচন কমিশনের সেই সক্ষমতা অনেক বেড়েছে। আপনি যদি বলেন এখন 500টি জায়গায় বাংলাদেশের নির্বাচন কমিশনের অফিস, এখন তার নিজের জনবল বৃদ্ধি পেয়েছে। আজকের এই গত 10 বছরে তারা বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেবার পরপরই তিনি নির্বাচন ইশতেহারে ঘোষণা করেছিলেন নির্বাচন কমিশনকে পুরোপুরি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিচ্ছিন্ন করা হবে। 3 সপ্তাহের মাঝে তিনি করেছিলেন এবং সেই জায়গা থেকে তিনি এই দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং এখন তারা বাজেট তার নিজের মতো করে করতে পারেন। এই যে ব্যাপারগুলো, এটা অনেক কিন্তু এগিয়ে দিয়েছে। আপনি এমনও হয়েছে তার মানে নির্বাচন কমিশনের সক্ষমতা আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা কিন্তু দেখি যে সবকিছু ওই জবাবদিহিতা হিসাব দিতে আনতে পারি না। মানে পারার জায়গা আছে কিন্তু করা হচ্ছে না, এটি এরকম ব্যর্থর কথা আছে। আমি বলি, আপনি দেখেন টিআইবির যে দুর্নীতির সূচকের কথা বলছেন, ধারণা সূচক বলছেন, বাংলাদেশে এমন ভাবে তারা উপস্থাপন করেছেন বাংলাদেশ দুর্নীতিতে 13তম অবস্থানে। কিন্তু টিআই কি বলেছে, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কি বলেছে, তারা বলেছে 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হচ্ছে 149, অর্থাৎ বাংলাদেশের নিচে দুর্নীতির দেশ আরো 31টি আছে। তাহলে আপনি যখনই আবার টিআইবিকে বাংলাদেশের যে পার্টটি তাকে প্রশ্ন করতে যাবেন, তখন তো বলবে যে আমরা তো ধাপ বলেছি, আমরা তো আর কততম সেটা বলিনি, 13তম বলি নাই, আমরা 13 ধাপ বলেছি। তা অনেক সময় এই পারসেপশন খুব প্যাসিভ ভয়েসে ক্রিয়েট করার চেষ্টা করা হয়। আমি মনে করি টিআইবির এই অ্যাটেম্পটাও খুব ভালো, বেশি মানুষের কাছে। একটা বিরতি নিয়ে আসি গোলাম মুর্তজা, বিরতির পরে সেই কথাগুলো বলতে চাই আমি আবার, বিরতির পরে ফিরছি, দর্শক থাকুন সাথে।
ফিরলাম সংবাদ সম্প্রসারণে। বিরতির আগে যেই পর্যায়ে থামিয়েছিলাম, নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের উচিত ছিল বলে আমরা যেই কথাটিও ছিল গোলাম মুর্তজা, এক লাইনে শেষ করে আমি আর পরে না, ধরেন উচিত কি ছিল সেটা আমি বলি না, আমি বলি যে যেহেতু একটা ধরেন পদ্মা সেতুর সময়ে একটা দুর্নীতির অভিযোগ এসেছিল, সেখানে ষড়যন্ত্র হয়েছে অভিযোগ এসেছিল, সরকারের পক্ষ থেকে শুরু থেকে অস্বীকার করা হয়েছিল এবং বিশ্বব্যাংক সহ আরও যত প্রতিষ্ঠান এবং গণমাধ্যম সহ আমরাও টকশোতে পদ্মা সেতুর দুর্নীতি তদন্ত চেয়েছি, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হোক সেটা চেয়েছি। পদ্মা সেতুর বিষয়টি সরকারের পক্ষ থেকে যে পরিমাণ কি বলবো জোর দিয়ে অস্বীকার করা হয়েছে যে কোনো দুর্নীতি হয়নি, কোনো দুর্নীতি হয়নি, এবং সেটা শেষ পর্যন্ত আদালতে গেছে এবং আদালতে প্রমাণ হয়েছে। ওই জায়গাটিতে আমার আবারও প্রশ্ন যে পদ্মা সেতুর সময় এত জোর দিয়ে সরকার বলতে পারলো, তো নির্বাচন কমিশন এখন বলতে পারে না কেন? নির্বাচন কমিশনের বলার সময় তো জোর দিয়েই বলছেন। না, বলার কথা বলছি, বলার কথা দেখেন, নির্বাচন কমিশন নির্বাচন করে, নির্বাচনটি কেমন হয়েছে সেই পারসেপশনটি দেখার দায়িত্ব একটা জনগণের থাকে, জনগণের চোখ দিয়ে দেখা যায়। টিআইবি একটি রিপোর্ট দিয়ে দিবে আর আপনি সেটাকে তুড়ি মেরে উড়িয়ে দিবেন, এটা নির্বাচন কমিশনের কাজ নয়। নির্বাচন কমিশনের কাজ ওই রিপোর্টটি কোন কোন জায়গাতে ভুল, বিষয়টি আসছিল তখনও কিন্তু জনগণের মধ্যে একটা পারসেপশন, টকশোতে অনেক কথা হয়েছে যে টকশোতে অনেক কথা এসেছে, সেই জায়গাতে তো যেন হয়ে যাচ্ছে দুর্নীতি। সেটা আশা মানেই, আশাকে তো আমি বলছি না, সেটা তো প্রমাণ হয়েছে যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়নি আদালতের মধ্যে দিয়ে। সরকার তো পদ্মা সেতুর বিষয়টিতে লেগে থেকেছিল আদালত পর্যন্ত। এখানে নির্বাচন কমিশন এই তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার জায়গাতে কেন গেল? নির্বাচন কমিশন কেন এখানে টিআইবিকে চ্যালেঞ্জ করতে পারলো না? আমার কথাটি সেই জায়গাটিতে পারসেপশন তৈরি হয় কিভাবে? ধরেন এখন যখন নির্বাচন কমিশন বলে যে সংসদ নির্বাচনের মতো জাতীয় সিটি কর্পোরেশন নির্বাচন হবে, সংসদ নির্বাচনের মতো আপনারা নিরপেক্ষতার পরিচয় দেন, তখন জনগণের কাছে এক ধরনের হাসির উপাদান তৈরি হয়। নির্বাচন কমিশন আরেকটি জায়গায়, নির্বাচন কমিশনের বড় রকমের দুর্বলতা, যেটি একজন নির্বাচন কমিশনার বলেছেন, যে নির্বাচন নিয়ে যে সমস্ত প্রশ্ন এসেছে সেই নির্বাচন কমিশনের ভেতরে সেগুলো নিয়ে তথ্য অনুসন্ধান, তদন্ত বা আত্মবিশ্লেষণ কোনোটাই হয়নি। এই যে কোনোটাই না করে পারসেপশনে থাকলো এক রকমের নির্বাচন, আর আপনি যখন বলেন আরেকটি নির্বাচনও এই পারসেপশনে যা আছে সেই রকম করার জন্য, তখন ওই যে মানুষের কি বলে হাসির উপাদানের জন্য কৌতুক অভিনেতা খুঁজতে হয়, এর মধ্যেই মানুষ এক ধরনের কৌতুকের উপাদান খুঁজে পায়। নির্বাচন সুষ্ঠু হয়েছে এবং সেই প্রেক্ষিতে তারা বলছে যে এরকমই একটা আমি খুব দুই একটি কথা যোগ করি, মানে আমি আপনার নির্ধারিত সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। আমি যখন গোলাম মুর্তজা বিশ্লেষণ করছেন, সেই বিশ্লেষণের ভিতরে কিন্তু আমার কোনো মানে প্রতিবাদ নাই কিংবা আমার বিরোধিতা নাই, কারণ সেই তথ্যটি ঠিক দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমাদেরকে এই টেবিলগুলোতে এসে যে ঋদ্ধিমান মানুষগুলো তথ্য ভুল উপস্থাপন করেন, তখনই আমার প্রতিবাদটা, এবং আমি জয়ী প্রতিবাদ করবই সারা জীবন। আপনি দেখেন নির্বাচনের পরের দিন বললো যে বাংলাদেশে নাকি এইরকম 2008 সালে যে নির্বাচন হয়েছে এত ভোট কখনো কোনোদিন পরে নাই এবং সর্বোচ্চ ভোট পড়েছে, অথচ তিনি তথ্যটা কিন্তু উপস্থাপন করলেন না, এড়িয়ে গেলেন। আমি পাঁচটা উদাহরণ দিই। আপনি দেখেন, আমি 300 আসনের অনুপাত আমি বলতে পারবো, কারণ আমি এই কাজটি করেছি। আপনি দেখেন পঞ্চগড় 1-এ নিজ উদ্যোগে করেছেন। হ্যাঁ, পঞ্চগড় 1-এ 2008 সালে ভোট পড়েছিল 92.78%, এবার 2018 পড়েছে 84.54%। দিনাজপুর 5-এ, আমি দৈবচনের ভিত্তিতে বলছি, 92.44%, এবার পড়েছে 81.55%। রংপুর 3-এ 81.98% পড়েছিল 2008 সালে, এবার পড়েছে 52.31%। আমি আর 2-3টে দিই। বগুড়া 7-এ 2008-এ পড়েছিল 89.15%, এবার পড়েছে 64.24%। বগুড়া 6-এ পড়েছিল 87.83%, এবার পড়েছে 66.48%। মানে কমেছে। আমি তার মানে কি সর্বোচ্চ ভোট এই ভোট না, আপনি ওই তথ্যটি সঠিক দিবেন, এরপর আপনি বিশ্লেষণে আসবেন, আপনার বিশ্লেষণ আপনার মতো করে করবেন, সেটা আপনার দায়িত্ব, আপনার দক্ষতা। কিন্তু আপনি ভুল তথ্য দিবেন কেন? যেই ওকাম্প সেই কথাটাই মনে হয় আমাদের এখানে হচ্ছে যে তথ্য প্রমাণ সহ জবাবদিহিতায় আনতে হবে। ওকাম্প বাংলাদেশে এসেছিল বাংলাদেশে পদ্মা সেতু দুর্নীতি তদন্ত করতে, তার বিরুদ্ধে এখন বিশ্বব্যাংকে তদন্ত করে 27টি দেশে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। এই ব্যাপারগুলো যখন আমরা বলি, পণ্ডিত ব্যক্তিরা বলেছেন, বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষগুলো যখন বলেছেন, তখন তাদেরও তো জবাব দিয়ে আনতে। আর একটা বিষয় নির্বাচন কমিশন প্রসঙ্গে এখানে একটা কথা বলে রাখা দরকার, যে তথ্য দিয়ে বলছেন যে কম বেশির হিসাব,
দর্শক মনে করতে পারে আমি সম্ভবত এরকম কথা বলছি আজকের আলোচনায়। না, না, আমি আমি বলছি না না তথ্য। আপনি বলেননি, আমি পরিষ্কার করি যে এই কেন্দ্রিক তথ্য আমি সামগ্রিকভাবে নির্বাচন পারসেপশন, টিআইবির রিপোর্ট, মানুষের ধারণা এবং আমরা যা দেখেছি তার প্রেক্ষিতে যে কথা বলছি সেই কথা বলছি। আপনি কি বলছেন? জি নিশ্চয়ই। আমি যেটি জানতে চাইছিলাম যে নির্বাচন কমিশনের বিষয়ে প্রশ্ন হচ্ছে, আপনি যে নির্বাচন কমিশনের কথা বলছেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তিনি বলছেন, কিন্তু আজকেও বলেছেন যে উপজেলা নির্বাচন সেটি গুরুত্ব হারিয়েছে অংশগ্রহণমূলক না হবার কারণে। এটি নিয়ে কি বলবেন? না, এটি নিয়ে খুব বেশি কিছু বলার নাই। ধরেন বাংলাদেশের মতো দেশের নির্বাচনে যেহেতু এটি দলভিত্তিক নির্বাচন, রাজনৈতিক দলভিত্তিক, এবং সেই দলভিত্তিক নির্বাচনে যদি বড় একটি জোট বা বড় একটি রাজনৈতিক দল, বাংলাদেশের দুটি বড় রাজনৈতিক দলের একটি যদি কোনো কারণে অংশ নেয়, সেই কারণটি আলাদা করে আলোচনার বিষয়। কোনো একটি দল যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে সেই নির্বাচন সক্ষমতা হারিয়ে ফেলে। এর সাথে আমি একমত না, এটা আপনার বক্তব্য। সক্ষমতা হারায়নি, সঠিক নির্বাচন হলে সক্ষমতা হারিয়েছে বলে আমি বিশ্বাস করি না, সেটা আপনার মতামত, আপনি সেটা বলতে পারেন, আমি সেটা বলি না। কিন্তু যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে সেই নির্বাচনই অনেক ক্ষেত্রে অনেকখানি গুরুত্ব হারায়, এবং এবারের উপজেলা নির্বাচনে সেই জায়গাটিতে হয়েছে। এবং এই জায়গাটিতে আমার প্রশ্ন যে নির্বাচন কমিশন তার পূর্বের নির্বাচন নিয়ে কোনো আত্মবিশ্লেষণ করলো না, যে অভিযোগ আসলো সেই অভিযোগগুলো নিয়ে কোনো রকম কোনো তদন্ত করলো না। তার প্রেক্ষিতে তারা এখন যখন বলেন যে ওই নির্বাচনটির মতো আরেকটি নির্বাচন করবেন, একটি হচ্ছে কোন দল অংশ নিল কোন দল অংশ নিল সেটি আরেকটি ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে ভোটার যিনি ভোট দেবেন সেই ভোটারের তো একটা অধিকার রক্ষার দায়িত্ব নির্বাচন কমিশনের। তো ওই কথা যখন বলেন যে ওই নির্বাচনের মতো এই নির্বাচন করব, ওই নির্বাচনটি নিয়ে যেহেতু বড় রকমের প্রশ্ন আছে এবং এই নির্বাচনটিও যখন তিনি ওই রকম করতে চান, তখন নির্বাচন কমিশনের কথা এক ধরনের হাসির উপাদান যোগ করে, মানুষের কাছে কোনো গ্রহণযোগ্যতা পায় না বলে আমার ধারণা। আমি এই প্রশ্নটির সাথে আরো একটু যোগ করে দিয়ে প্রশ্ন বিরতিতে যাই যে 18 জন বিএনপির সদস্য তারা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ওবায়দুল কাদের আগেই বলেছিলেন বিএনপির অনেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবে। এই বিষয়েও বিএনপির অবস্থান নিয়ে কি ধারণা থাকতে পারে সেটিও আপনাদের কাছ থেকে পর্যালোচনা জানবো। একটা বিরতি নিয়ে ফিরে দর্শক থাকুন সাথে। ফিরলাম সংবাদ সম্প্রসারণে। অনলাইনের দু একটি খবরের দিকে একটু চোখ বুলিয়ে নেই। প্রথম আলোর খবর, সোহরাওয়ার্দী হাসপাতালে আগুন। আমরা আমাদের সহকর্মীর কাছ থেকে জানছিলাম অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে, যদিও আরেক পাশে এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এই ধরনের ঘটনার ক্ষেত্রে একটি কথা বলতে চাই যে বাংলাদেশের মানুষ যে কবে বুঝবে যে একটি ঘটনা ঘটলে সেখানে গিয়ে ভিড় করতে নেই, ভিড় করা উচিত নয়, আমি জানি না এটা বাংলাদেশের মানুষ কবে বুঝবে, এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কবে তাদেরকে ভদ্রভাবে বললে তারা এটা বুঝতে পারবেন। বাংলাদেশে এমন কোনো ঘটনা নাই যেখানে জনসাধারণের জনমানুষের চাপের কারণে পুরো কাজটি একটি বিঘ্ন তৈরি করে। এবং এখানে আমি নিজে দেখে এসেছি আসার সময়, গায়ে ঢুকতে দেওয়া হয়। আমি নিজে দেখে এসেছি আসার সময় যে রাস্তা বন্ধ হয়ে গেছে মানুষের ভিড়ে। যাই হোক, আমি আরেকটা বিষয় যোগ করি যে আমাদের সবসময় একটা ভাবা উচিত, আমাদের যে নির্মাণ সামগ্রী সেটা সেতে নানান রকম ত্রুটি থাকে। আমার ধারণা, আমি প্রায় 25 বছরের অধিক সময় যাবৎ ওষুধ এবং স্বাস্থ্য ব্যবস্থার সাথে যুক্ত আমার পেশাগত কারণে। আমরা যে প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছি এগুলোর নির্মাণের ত্রুটি আছে, এবং আমরা যে বিলগুলো বানাই সেই বানানোর ক্ষেত্রে অনেক রকম ত্রুটির জায়গাটি থাকে। শর্ট সার্কিট একটা যে ব্যবস্থাটি, মানে অব্যবস্থাটি, এই ব্যবস্থাটি প্রতিরোধ করা সম্ভব, সেটা আমরা করছি না। কেননা এমন কিছু তার ব্যবহার করা হয় যে তারটা নিম্নমানের। এখান থেকে এরকম একটি হসপিটালে, বিশেষায়িত হসপিটাল অনেক উন্নতি ঘটেছে, অনেক রকম মানুষের সেবা আসছে এখান থেকে, কিন্তু আমরা এই জায়গা ত্রুটি রেখে দিই। এখানে আরেকটু যোগ করি দাদার কথার সঙ্গে যে আগুনটি কিন্তু লেগেছে নতুন ভবনে, কিছুদিন আগে যেটি বানানো হয়েছে, আর বহু বছর আগে বানানো পুরনটাতে কিন্তু আগুন লাগেনি। যাই হোক, আমরা অন্য নিউজে যাই। মানে নতুন ভবনের নির্মাণ কাজে কোনো ত্রুটি থাকতে পারে, পরবর্তীতে বের হয়ে আসবে যে কি ছিল যদি তদন্ত হয়। যদি সেই তদন্ত নিয়ে আমরা এতক্ষণ কথা বলছিলাম যে তদন্তটি শেষ পর্যন্ত দেখা যায় না তার ফলাফল। মধুর ক্যান্টিনে ছাত্র দলের নির্বিঘ্ন 2.25 ঘন্টা, পরের পত্রিকায় চলে যায় মোটামুটি খবরগুলো। সোহরাওয়ার্দীর আগুনের ঘটনাটি এখানেও আছে। তৃতীয় ধাপে 24 মার্চ 127 উপজেলায় ভোট, যেটি নিয়ে একটু সুভাষ সিংহ রায় বলতে শুরু করেছিলাম যে 18 জন বিএনপি সদস্য তারা কিন্তু স্বতন্ত্রভাবে উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছে, যেটি ওবায়দুল কাদের আগেই বলেছেন যে স্বতন্ত্রভাবে অংশ নেবে। সেক্ষেত্রে আসলে কি বলবেন? বিএনপি তো ঘোষণা দিয়েছে তারা উপজেলা নির্বাচনে অংশ নেবেন না, একদম ছোট করে। না, ছোট করে তো আর বলতে গেলে বলতে হয় যে বিএনপি তো যে অশুভ বলয়ের মধ্যে পড়েছে সে বেরোতে পারছে না, এবং এটি রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলার যে আকাঙ্ক্ষা থাকে সেই আকাঙ্ক্ষা বিএনপির মধ্যে অনেক বছর যাবত নাই, এবং তারা ধারণা করেছে আওয়ামী লীগের ব্যর্থতাকে পুঁজি করেই তারা কিন্তু সামনের দিকে এগোবে। কিন্তু এটা তো তাদের যে ব্যর্থতাগুলো তাদেরকে এতদূর পিছিয়ে দিয়েছে
যে স্থায়ী কমিটির কিন্তু সদস্যরা বলছে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানে অংশগ্রহণ করাটাকে আপনি কি সাধুবাদ জানাচ্ছেন? আমার সাধুবাদের বিষয় না, এটা কিন্তু বাস্তবতা। এটা কিন্তু এই যে আপনি পারসেপশনের কথা বলছেন না, প্রেডিকশনের কথা আলোচনা করলাম না, ওবায়দুল কাদের অনেক আগেই বলেছেন যে এটা এই ঘটনাটি ঘটবে। কেননা বিএনপি রাজনৈতিক দল হিসেবে যখন গড়ে উঠেছে, তার জন্ম যেমন ত্রুটি ছিল, এগিয়ে যাওয়ার ধন্যবাদ ত্রুটি রয়েছে। সুভাষ সিংহ রায়, গোলাম মুর্তজা দুজনকেই। শেষ করছি সংবাদ সম্প্রসারণ। ভালো থাকুন।